স্মরণীয় কয়েকটি মুহূর্ত। গোপেন্দ্র কৃষ্ণ সরকার। পূজনীয় অখণ্ডানন্দজির দেহরক্ষার পর পূজনীয় বিজ্ঞানানন্দ মহারাজ রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ পদে বৃত হন। প্রেসিডেন্ট হবার পর স্বামী বিবেকানন্দ পরিকল্পিত শ্রী শ্রী ঠাকুরের মন্দিরের ভিত্তি স্থাপনার জন্য তিনি বেলুড় মঠে আসেন। মন্দির নির্মাণের প্রাথমিক কাজ তখন আরম্ভ হয়েছে। মার্টিন অ্যান্ড বার্ন কোম্পানির পক্ষ থেকে মন্দির নির্মাণ কর্মের দেখাশোনার ভার ছিল আমার উপর। এই সূত্রে পূজনীয় বিজ্ঞানানন্দ মহারাজকে প্রথম দর্শন করি। প্রথম সাক্ষাতে মন্দিরের ভিত্তির বিষয়ে এবং অন্যান্য কাজ সম্পর্কে তিনি আমাকে দুই একটি প্রশ্ন করেছিলেন। কাজে কেন দেরি হচ্ছে, এটাই ছিল তাঁর প্রধান জিজ্ঞাসা। আমার উত্তর সম্ভবত মহারাজজির মনঃপূত হয়নি। তিনি বলেছিলেন, ওসব ঠিকাদারি চালাকি চলবে না। ওই মন্তব্যে আমি কিছু আহত, কিছু বিস্মিত বোধ করেছিলাম। পূজনীয় সনত মহারাজ স্বামী প্রবোধানন্দ সেই সময়ে আমার জামা ধরে একটু টানেন। বুঝলাম আমার নীরব থাকাই বাঞ্ছনীয়। আমি কোনো প্রতিবাদ করিনি। শুনেছি পরে তিনি পূজনীয় সনত মহারাজকে বলেন, ওদের কাজকর্মে বাধা দিও না, ওরা এখনকার নতুন কায়দায় কাজ করে, আমাদের তো সব পুরনো শিক্ষা। আমাদের কাজে সত্যিই ওরা কখনো হস্তক্ষেপ করেননি। বেলুড়ের মন্দির নির্মাণের ব্যাপারে মহারাজজির মনে একটা দারুণ উদ্বেগ ছিল। সেই উদ্বেগ আর অস্থিরতাই তাঁর সেদিনের মন্তব্যে প্রকাশ পেয়ে থাকবে। ক্রমে এটি বুঝেছি। আনুষ্ঠানিক ভিত্তি স্থাপনার দিন সকাল 8:15 মধ্যে নির্দিষ্ট স্থলে মহারাজজির আসার কথা। ওইটি ছিল অনুষ্ঠানের নির্ধারিত শুভ সময়। আমরা সকলে আগে থেকেই প্রস্তুত। প্রসঙ্গত বলি, মহারাজজি কোনো কাজে কখনো বিলম্ব করতেন না, বরং তিনি ঘড়ির কাঁটার আগে চলতেন, তবু পরে নয়। তাঁর এই অভ্যাসের কথা সুবিদিত। সেদিন কিন্তু ব্যতিক্রম ঘটল। 8:15 বেজে গেল, তবু তিনি আসছেন না। উপস্থিত সকলে চিন্তিত হয়ে উঠলেন। শুনলাম তিনি শ্রী শ্রী ঠাকুরের পুরনো মন্দিরে। পূজার ফুল নিয়ে তিনি যখন উপস্থিত হলেন তখন প্রায় 8:30। পূজনীয় সনত মহারাজ অনুযোগের সুরে বললেন, মহারাজ, 8:15 কিন্তু বেজে গেছে। কি করব, মহারাজজি উত্তর দিলেন, ঠাকুর ঘরে গিয়েছিলাম, ছাড়ে না যে। অর্থাৎ ভিত্তি স্থাপনার আগে তিনি শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাদ ও অনুমতি প্রার্থনা করতে গিয়েছিলেন। মন্দিরে শ্রী শ্রী ঠাকুর ও তাঁর মধ্যে ভাবের আদান প্রদান চলছিল। শ্রী শ্রী ঠাকুর তাকে সহজে ছাড়তে চাইছিলেন না, অথবা মহারাজজি শ্রী শ্রী ঠাকুরকে ছেড়ে আসতে পারছিলেন না। ব্যাপারটা এইরকম। মহারাজজির কথা শুনে সেদিন স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। ভিত্তি স্থাপনার সময় তাঁর বালক স্বভাবের পরিচয় পেলাম। ভিত্তিমূলে শ্রী শ্রী ঠাকুরের প্রসাদী ফুল অর্পণ করতে হবে। সেখানে যাওয়ার জন্য কাঠের সিঁড়ির ব্যবস্থা করা হয়েছিল। তিনি চারিদিক নিরীক্ষণ করে হেসে বললেন, আমি ওই ইঁদুর কলে পা দিচ্ছি না। নৈবেদ্যের থালা থেকে প্রসাদী ফুল নিয়ে তিনি এক সন্ন্যাসী মহারাজের হাতে দিলেন। সেই মহারাজ ভিত্তিমূলে অঞ্জলি প্রদান করলেন। বেলুড় মঠের মন্দির নির্মাণ কাজে আমি ব্যস্ত থাকতাম। মহারাজজি মঠে এলে তাঁর দর্শন পেতাম। এই রকম চলছিল। 1937 সনে পূজনীয় সনত মহারাজের সৎ পরামর্শে একদিন তাঁর কাছে দীক্ষা প্রার্থনা করলাম। তিনি রাজি হলেন। স্থির হলো অক্ষয় তৃতীয়ার দিন আমার দীক্ষা হবে। শুনেছিলাম দীক্ষার উপচার বা গুরুদক্ষিণা হিসাবে কিছু নিয়ে যাওয়ার দরকার নেই। এটি আমার মনোপুত ছিল না।
সাধারণ নিয়ম অনুযায়ী গুরুদেবকে প্রণামী সহ তৈজসপত্র দেবার বিশেষ ইচ্ছা আমার ছিল। সেই ইচ্ছা তাকে জানানো হলে তিনি বলেন, বেশ, তাতেই যদি ওর মনের সন্তোষ হয় তাই দেবেন। পূজনীয় শ্রীনাথ মহারাজ তখন আমাকে বলে দেন, বাসনপত্র যা কিনবেন বড় মাপের দেখে নেবেন, বড় আকারের জিনিস ওর পছন্দ। তার পরামর্শ অনুযায়ী সবচেয়ে বড় মাপের থালা, বাটি ইত্যাদি এনেছিলাম। যথাকালে দীক্ষা হলো। পরে শুনেছি তিনি থালাটি হাতে তুলে নিয়ে সাইজের খুব তারিফ করেন, আবার পরক্ষণেই নেড়েচেড়ে বলেন, সাইজ যত বড় তত ভারী নয় কিন্তু। সেই দিনই কিংবা তার পর দিন মহারাজজি কলকাতায় যাবার জন্য মোটরের ব্যবস্থা করতে বলেন। কলকাতায় কোথায় যেতে চান প্রথমে কিছু বলেননি। বেরোনোর আগে একজনকে ওই বড় থালাটির ব্যাসের মাপ নিতে বলেন। গাড়িতে উঠে মহারাজজি মুরগিহাটায় যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। সেখানে পৌঁছে তার সঙ্গে যিনি ছিলেন তাকে বললেন, এখন দেখো তো একটা বড় ট্রাঙ্ক পাওয়া যায় কিনা, যার ভেতরে বড় থালাটা ঢুকে যায়, সঙ্গে এই মাপ রয়েছে। এমনই তার বালক স্বভাব। মহারাজজির স্বভাব যেমন বালকের মতো ছিল, তিনি তেমনই ছিলেন স্পষ্ট বক্তা। যা মনে করতেন সোজাসুজি বলে দিতেন। একবার তিনি রামকৃষ্ণ সংঘের এক আশ্রমে আতিথ্য গ্রহণ করেছিলেন। তিনি সেখানে হঠাৎ উপস্থিত হয়েছিলেন। আশ্রমে এসে সেখানকার মহন্ত মহারাজকে তিনি বলেন, শুধু বিশ্রামের ব্যবস্থা করে দিলেই চলবে। বিশ্রামের যথোচিত ব্যবস্থা তো হলোই, যথাসময়ে আহারেরও। মহারাজজি লুচি, তরকারি ইত্যাদি তৃপ্তির সঙ্গে খেলেন। আহারের পর মহন্ত মহারাজ সবিনয়ে তাকে বললেন, মহারাজ, আপনি বলেছিলেন শুধু বিশ্রাম করতে চান, কিন্তু খাবার যখন আনা হলো আপনি তো আপত্তি করলেন না। মহারাজজি উত্তর দিলেন, দেখুন, আমি ভদ্রলোকের কাজ করেছি। আপনারা আমার কথা যদি অক্ষরে অক্ষরে মানতেন তবে কাল সকালেই এখান থেকে পালাতাম। এলাহাবাদের মুঠিগঞ্জ আশ্রমে বেলুর মঠ থেকে এক সাধু একবার গিয়েছেন। মহারাজজি তখন স্বহস্তে তরকারি কুটছেন। সাধুটি তাকে জানান, বিশেষ কাজে তিনি এলাহাবাদে এসেছেন, একদিন আশ্রমে থাকবেন। মহারাজজি তখনই তরকারির ঝুড়ি থেকে আধখানা বাঁধাকপি তুলে নিয়ে কুটতে আরম্ভ করে দিলেন। তারপর হাসতে হাসতে বললেন, আর কয়েক মিনিট বাদে এলে রান্না শুরু হয়ে যেত, আপনার কপালে জুটত কাঁচকলা। এই বলে বুড়ো আঙুল দেখিয়ে দিলেন। মহারাজজি ছিলেন নির্জনতা প্রিয়, নির্লিপ্ত। সহজে কিছুর মধ্যে বা কোথাও নিজেকে জড়াতেন না। শুনেছি একবার তিনি পাটনায় তার পূর্বাশ্রমের সম্পর্কিত ভাগ্নের কাছে গিয়েছিলেন। ভাগ্নে আতিথ্যের কোনো ত্রুটি রাখেননি। 3 দিন সুন্দর কাটল। তৃতীয় দিন সন্ধ্যায় ভাগ্নে অনুরোধ জানান, আপনি কিছুদিন এখানে থেকে যান, আপনার ভালো লাগবে। যেই এই কথা শোনা, সঙ্গে সঙ্গে মহারাজজি বললেন, কালই আমি চলে যাব। এই যে তিনি আতিথ্য গ্রহণ করছিলেন, সেই কথাটা হয়তো সাময়িক বিস্মৃত হয়েছিলেন। যেই সেটি মনে করিয়ে দেওয়া হয়েছে, সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত, আর না। মুঠিগঞ্জ আশ্রমে মহারাজজির জিনিসপত্র সাধারণত থাকত অগোছালো ভাবে। নিয়মিত ধুলো পরিষ্কার করা হতো না। তারই মধ্যে উনি দিব্য থাকতেন ওর দিব্য ভাব নিয়ে। শুনেছি একবার এক নবাগত ব্রহ্মচারী মহারাজজির অসাক্ষাতে তার সব জিনিস গুছিয়ে ঘরখানি পরিষ্কার করে দিয়েছিলেন। ঘরে এসেই মহারাজজি জানতে চাইলেন, এ কাজ কার? তরুণ ব্রহ্মচারীর নাম শুনে তখনই নাকি তার ফিরে যাওয়ার রেলের টিকিট কিনিয়ে দেওয়ার ব্যবস্থা করতে বলেছিলেন। ভাবস্থ অবস্থায় মহারাজজি অন্য কারো উপস্থিতি সহ্য করতে পারতেন না। তার মন তখন বাঁধা থাকত সূক্ষ্ম তারে।
বেলুড় মঠের একটি ঘটনার কথা জানি। একদিন ভোরবেলায় তিনি মঠের দোতলা বারান্দায় ধীরে ধীরে পায়চারি করছিলেন। শ্রী শ্রী ঠাকুরের চিন্তায় ছিলেন তন্ময়। এই সময়ে হঠাৎ একজন এসে তাকে প্রণাম করেন। ঈশ্বরীয় চিন্তায় এই বিঘ্নে তিনি বিরক্ত বোধ করলেন। আগন্তুককে কথা বলার সুযোগ না দিয়ে সঙ্গে সঙ্গে গম্ভীর কণ্ঠে বলে ওঠেন, এবার পৃষ্ঠ প্রদর্শন করুন। শ্রী শ্রী ঠাকুরের প্রসঙ্গে কিছু বলবার সময় তার মুখখানি উজ্জ্বল ভাবময় হয়ে উঠত। সেই রূপ দর্শনের সৌভাগ্য একবার আমার হয়েছিল। তাকে প্রণাম করে একদিন শ্রী শ্রী ঠাকুরের কথা শুনতে চেয়েছিলাম। জিজ্ঞাসা করেছিলাম, মহারাজ, ঠাকুর কেমন ছিলেন? প্রশ্ন শোনা মাত্র তিনি ইংরাজিতে বলে ওঠেন, আ ভেরি সিম্পল বাট ওয়ান্ডারফুল ম্যান। অতি সরল কিন্তু এক আশ্চর্য মানুষ। সংক্ষিপ্ত এই উত্তরের পর ধীরে ধীরে তিনি তার একটি আশ্চর্য অভিজ্ঞতা ব্যক্ত করেন। জানেন, একবার দক্ষিণেশ্বরে গিয়েছি। ঠাকুর আমাকে সেই রাত্রে ওখানে থেকে যেতে বললেন। প্রথমে একটু ইতস্তত করে থেকে গেলাম। রাত্রে আমাকে ওর পা টিপে দিতে বললেন। আমি সেবা করছিলাম, হঠাৎ এক কাণ্ড হলো। তখন আমার চেহারা পালোয়ানের মতো, ঠাকুরের শরীর দুর্বল। Suddenly, he bodily lifted me up from the floor and I felt like feather. হঠাৎ মাটি থেকে তিনি আমাকে 2 হাত উপরে তুলে নিলেন। আমার তখন নিজের দেহটা পালকের মতো হালকা বোধ হচ্ছিল। আমার সর্বশরীরে আনন্দের তরঙ্গ খেলে গেল। এই পর্যন্ত বলেই তিনি থেমে গেলেন। মহারাজজির চোখে মুখে তখন এক দিব্য দীপ্তি, কেমন একটি থমথমে ভাব। বুঝতে পারছিলাম তিনি আর কথা বলতে পারছেন না। একটু পরে বললেন, এবার আসুন, আরো অনেকে আসতে চাইছেন, তাদের আসতে দিন। মহারাজজির মুখ থেকে শ্রী শ্রী ঠাকুরের কথা আর কোনো দিন শোনার সুযোগ হয়নি। কতটুকুই বা তার কাছে বসতে পেরেছি, তবু যা পেয়েছি তারও কোনো তুলনা নেই। সেদিনের সেই দুর্লভ মুহূর্তটি ভুলব না। আর ভুলব না ভিত্তি স্থাপনার দিনে তার সেই কথা, ছাড়ে না যে। শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে তার কি সম্পর্ক তা ওই ক্ষুদ্র বাক্যাংশে বিধৃত। কলকাতা, এপ্রিল 1975।